স্বাগতম। আপনি এখন শুনছেন হোক গল্প। এখানে প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস আপনাকে নিয়ে যাবে অজানা দরজায়। এই দরজাগুলো সবসময় খোলা থাকে না। কিছু দরজা খুলতে সময় লাগে, আর কিছু দরজা একবার খুললেই আর বন্ধ হয় না। আজ আমরা শুনব এমনই এক দরজার গল্প, যার ওপারে ছিল এক অদৃশ্য অনন্তকালের মুখোমুখি হবার যাত্রা। এই গল্প রহস্যের, এই গল্প নিঃসঙ্গতার, এই গল্প নিঃশব্দে হারিয়ে যাওয়ার। এখানে বাস্তবের সঙ্গে মিশে যায় মনের অন্ধকার কোণ, আর সময়ের মধ্যে ঢুকে পড়ে থেমে যাওয়া মানুষ। আজকের গল্পটির নাম শেষ দরজা। শুনুন আর ধীরে ধীরে অনুভব করুন সেই শেষ ধাপটা, যা হয়তো আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করে আছে। পৃথিবীতে কিছু শব্দ আছে যেগুলো কেবল শোনা যায় একা থাকলে, গভীর নীরবতায়, যখন শহরের কোলাহল থেমে যায় আর মানুষের কণ্ঠ মিলিয়ে যায় রাতের হাওয়ায়। এমন এক রাতে রুদ্র প্রথম শুনেছিল সেই শব্দ, কোনো দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার শব্দ, যেন কারো পিছনে চিরতরে আটকে গেল একটা কিছু। কিন্তু তার আশেপাশে তখন কোনো দরজা ছিল না। সে ছিল নিজের ঘরে একা, একখানা বই হাতে, ঘরের চারিদিকে পরিচিত আসবাব, আর পুরনো দেওয়ালে থমকে থাকা ঘড়ির টিকটিক আওয়াজ। প্রথমবার সে ভাবল হয়তো পাশের ফ্ল্যাটে কেউ দরজা বন্ধ করেছে, কিন্তু 2-3 দিন পর আবার সেই শব্দ বারবার ফিরে আসতে লাগলো। ঠিক রাত 3টের সময়, এমন নিখুঁত সময়ে শব্দ আসাটা ছিল অস্বাভাবিক, এবং যে অস্পষ্ট কাঁপুনি তার মেরুদণ্ডে নামত সেই মুহূর্তে, সেটা আর কোনো সাধারণ শব্দের প্রভাব নয়। তাকে ডাকা হচ্ছিল, ডাকা কোথাও থেকে, কোনো দিক থেকে, কোনো দরজার ওপার থেকে। রুদ্র একজন স্থপতি। পেশাগতভাবে সে বিভিন্ন ভবনের নকশা তৈরি করে, বিশেষ করে পুরনো বাড়িগুলোর পুনর্গঠন ও রেস্টোরেশন নিয়ে তার কাজ। তার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ ছিল ধ্বংসপ্রায় পুরাতন বাড়ির দিকে। যেমন কেউ অতীতের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে নিজের বর্তমান বোঝার চেষ্টা করে, এমনই এক কাজের সূত্র ধরে সে পৌঁছয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত এক পুরনো জমিদার বাড়িতে, যার নাম লোকমুখে উত্তরঘাট হাভেলি। হাভেলিটির গায়ে তখনও একটানা বৃষ্টির ছাপ, শ্যাওলার জমে থাকা পাথরের সিঁড়ি, মাকড়সার জালের নিচে পড়ে থাকা কাঠের দরজা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বাড়ির শেষ প্রান্তে ছিল একটা দরজা, যার সামনে কেউ যেতে চায় না। এমনকি পুরনো চাকর, মালি, ঝি সকলেই সে অংশটাকে বন্ধ দরজা বলে ডাকে। রুদ্র সে কথায় হাসে। স্থপতি হিসেবে সে জানে প্রতিটি দরজা এক একটা সম্ভাবনার পথ, কিন্তু সে তখনও জানত না এই এক দরজার ওপারে এমন কিছু লুকিয়ে আছে, যা তাকে শুধুই একটি নতুন ঘরের নকশা নয়, বরং নিজের অস্তিত্বের গভীরতম স্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। প্রথম দিনের সন্ধ্যায় বাড়ি ঘোরার সময় যখন সে উত্তর দিকের করিডোরে পৌঁছয়, তখনই তার মনে হয় কিছু একটা অদ্ভুত। বাতাসটা একটু ভারী হয়ে আসে, যেন কোনো ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। সেই করিডোরের একেবারে শেষ প্রান্তে ছিল সেই দরজা, পুরু কাঠের তৈরি, তাতে লোহার পেরেকের মতো রুড়ো ডিজাইন, আর মাঝে একটা ছোট্ট চকচকে পিতলের নাম ফলক, যার উপরে অদ্ভুত একটা প্রতীক আঁকা, যেটা দেখে রুদ্র ঠিক বুঝতে পারে না সেটা কোন ভাষার কিংবা
আদৌ কোনো ভাষা কিনা। দরজাটা তখন বন্ধ ছিল এবং তালা দেওয়া। রুদ্র জিজ্ঞেস করে ফেলে সেই বাড়ির তত্ত্বাবধায়ককে, এই ঘরটা খোলা হয় না কেন? উত্তরে একটাই বাক্য এসেছিল, ওটা শেষ দরজা বাবু, ওটা খোলা মানেই কেউ আর ফিরে আসে না। এই একটা লাইন যেন মাথায় চেপে বসে রইল। সে রাতেই রুদ্র আবার শুনল সেই শব্দ। রাত 3টে, দরজা বন্ধ হবার শব্দ। কিন্তু এবার শুধু শব্দ নয়, সেই সঙ্গে এলো এক নিঃশ্বাস, যেন কেউ তার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। সে জানত না আগামী দিনগুলোতে সে শুধু এই দরজাকে খোলার চেষ্টা করবে না, বরং ধীরে ধীরে এই দরজার মধ্যেই ডুবে যাবে, এমনভাবে যেন বাকি পৃথিবী আর তার চারপাশে নেই। কেবল আছে সেই শেষ দরজা আর তার ওপার। রুদ্র রাতগুলো বদলে যেতে লাগলো। এখন সে ঘুমোলে এক অদ্ভুত স্বপ্নে ঢুকে পড়ে। এক দীর্ঘ সরু করিডোর, যার দেওয়ালে মোমবাতির কম্পমান আলো, আর পায়ের নিচে কার্পেট বিছানো, তবে এতটাই নরম যে হাঁটতে হাঁটতে মনে হয় পায়ের নিচে মাটি দেবে যাচ্ছে। করিডোরের একদম শেষে সেই দরজাটা, যা সে বাস্তবে দেখেছে উত্তরঘাট হাভেলিতে। স্বপ্নে সেই দরজাটা খোলা থাকে, অল্প একটু ফাঁকা, চওড়া করে নয়, বরং কারো চোখ ঢুকিয়ে দেখার মতো মাত্র, যেখান দিয়ে অনিশ্চয়তা উঁকি মারে আর এক রহস্যময় টান অনুভব হয়, যেন সেই ফাঁকের ভিতরেই তাকে গিলে ফেলতে চায় একটা অদৃশ্য চোয়াল। রুদ্র প্রত্যেকবার ঘুম থেকে উঠে হাঁপাতে থাকে, ঘাড় দিয়ে ঘাম গড়িয়ে পড়ে, বুকের ভিতর ধুকপুক শব্দ, আর সেই আওয়াজ, দরজা বন্ধ হবার, ধীরে ধীরে থেমে যাওয়া, ঠিক সময় মতো। দিনের বেলা সে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করে, ততটাই রাতে নিজের মনস্তত্ত্বের অচেনা জগতে ডুবে যেতে থাকে। তৃতীয় দিনের বিকেলে রুদ্র তার ক্যামেরা নিয়ে হাভেলির ছবি তুলতে শুরু করে। বাড়ির প্রতিটি অংশ আলাদা করে সে সংরক্ষণ করতে চায়, রেস্টোরেশন নকশার জন্য। যখন সে আবার উত্তর করিডোরে পৌঁছয়, দেখে সেই শেষ দরজার সামনে জমে থাকা ধুলোটা একটু যেন সরেছে। পায়ের ছাপ না হলেও কিছু একটা টানা লেগে থাকার চিহ্ন। সে অবাক হয়, কারণ এই অংশ কেউই ব্যবহার করে না। এমনকি সেই বৃদ্ধ তত্ত্বাবধায়কও বলেন, ওদিকে যায় না বাবু, গায়ে কেমন ভারী লাগে। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে ভাবে, পুরো ব্যাপারটাই মন গড়া গল্প, একটা মানসিক সংক্রমণ। যত বেশি শোনা যায় তত বেশি মনে হয় কিছু ঘটছে। কিন্তু সেদিন রাতে যা ঘটল তার কল্পনার মধ্যে রাখা গেল না। রাত 3:05 সে আবার সেই আওয়াজ শুনল, দরজা বন্ধ হবার। কিন্তু এবার শুধু শব্দ নয়, দেয়ালে একটা টোকা পড়ল। একবার, দুইবার, তারপর থেমে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আলো জ্বালালো না, নিঃশব্দে করিডোরে গিয়ে দাঁড়ালো, এবং তখনই হঠাৎ দেখতে পেল সেই শেষ দরজার নিচে আলো পড়ছে। ভেতর থেকে কেউ আলো জ্বালিয়েছে, এত বছর বন্ধ থাকার পর। রুদ্রর ভেতরটা একবার দুলে উঠল, কিন্তু কৌতূহল তাকে ঠেলে নিয়ে গেল দরজার দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, চোখ লাগালো কাঠের ফাঁকে। কিন্তু ভেতরটা অন্ধকার। এক অদ্ভুত গন্ধ ভেসে এলো, যেন পুরনো কাগজ, সিঁদুর আর পচা কাঠের মিশ্র গন্ধ। ঠিক তখনই পেছন থেকে যেন কারো গলা এলো, ফিসফিস করে, খুব কাছ থেকে, খুলে দাও, আমি অপেক্ষা করছি। সে ছিটকে পেছনে তাকালো, কেউ নেই। দরজার ফাঁকটাও এখন পুরোপুরি বন্ধ, কোনো আলো নেই। করিডোরটা আবার ফাঁকা, একঘেয়ে কিন্তু ঠান্ডা। এবার আর ঘুম এলো না।
সে সারা রাত জেগে থাকলো জানালার ধারে বসে। বাইরে শীতল চাঁদের আলো ছড়িয়ে পড়ছে ছায়ার মতো, কিন্তু মন বারবার ফিরে যায় সেই দরজার দিকে, যেখানে বাস্তব ও অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত অনিশ্চয়তা। পরদিন সকালে সেই বাড়ির পুরনো মানচিত্র খুঁজতে শুরু করলো। এমন একটা ঘর যার অস্তিত্ব আছে অথচ কারো স্মৃতিতে নেই, এমনকি কোনো নকশাতেও সেই ঘরের কথা লেখা নেই। এটা কি সম্ভব? কিন্তু পুরনো এক চর্মবাধাই খাতায় সে পায় এক লাল কালিতে আঁকা গোলাকার শিলমোহর, যার মধ্যে লেখা অন্তিম দ্বার, সংস্কৃত ভাষায়, যার অর্থ শেষ দরজা। সেটি ছিল এক বিশেষ স্থাপত্য রীতি, যেটি আগে কিছু নির্দিষ্ট রাজপরিবারে ব্যবহার হতো, বিশেষত যেখানে মৃতদের আত্মা রেখে যাওয়া হতো স্থায়ী বিশ্রামের জন্য। রুদ্রর গা শিউরে উঠল। তবে কি এটা কেবল একটি পুরনো দরজা নয়? তবে কি এই ঘরের ভেতর এখনো কেউ আছে? রুদ্রর মনে অস্থিরতা জমে উঠতে থাকে। পুরনো সেই মানচিত্র, সেই গোলাকার প্রতীক আর অন্তিম দ্বার শব্দটি যেন মাথায় ঘুরতে থাকে ঘূর্ণির মতো। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সে অনুভব করতে থাকে এক অদ্ভুত দোলাচল, যেখানে যুক্তি বলে সবটাই কাকতালীয়, আর অনুভূতি বলে এখানে কিছু আছে যা তোমার জন্য অপেক্ষা করছে। পেশাগত জীবনে বহু পুরনো বাড়ি সে ঘুরেছে, অসংখ্য রহস্য ইতিহাস থেকে ছুঁয়ে গেছে, কিন্তু এই বাড়ির মতো অদ্ভুত ভার কোথাও সে পায়নি। এখানে সময় যেন থেমে আছে, শব্দ যেন চাপা, আর প্রতিটি দেওয়াল কিছু বলতে চায়, কিন্তু মুখ বন্ধ করে বসে আছে শতাব্দীর নীরবতায়। এক বিকেলে রুদ্র চুপি চুপি ভাবে সেই দরজার সামনে এসে দাঁড়ায়, হাতে একটি ছোট্ট মোমবাতি আর নোটবুক। সেই দরজার কাঠে হাত রাখে, ঠান্ডা পাথরের মতো, অথচ যেন স্পন্দন আছে। হৃদয়ের মতো কাঁপে না, বরং নিঃশ্বাসের মতো চলমান। সে তার নোটবুকে লেখে, এই দরজা কেবল একটি প্রবেশপথ নয়, এটা একটা অনুভূতির পথ। এখানে দাঁড়িয়ে মনে হয় আমি আমাকে ছেড়ে যাচ্ছি। ঠিক তখনই সে আবার শুনল সেই ফিসফিস শব্দ, এইবার আগের থেকেও স্পষ্ট, তুমি তো জেগে আছো, এসো, ভয় পেও না। সে চমকে উঠল, কিন্তু পালালো না, বরং দরজার গায়ে কান রাখল। ভেতর থেকে খুব ধীরে একটি আওয়াজ ভেসে এলো, কোনো ঘড়ির টিকটিক শব্দ, কিন্তু অস্বাভাবিক, কারণ সেই শব্দে ছিল না সময়ের ছন্দ, ছিল না কোনো কাঠামো, বরং সেটা যেন একটা প্রাণী নিঃশ্বাস নিচ্ছে এই শব্দে। সে দরজার হ্যান্ডেল স্পর্শ করল এবং দেখতে পেল সেটা লক নেই। কিন্তু কেন? এতদিন সবাই বলছিল দরজাটি তালাবন্ধ। তবে কি কেউ খুলে দিয়ে গেছে? তার শরীরটা মুহূর্তে বরফ হয়ে গেল। সে পেছনে ফিরে তাকালো। দীর্ঘ করিডোর ফাঁকা, দিনের আলো পড়ে আছে জানালার ফাঁক গলে, তবুও সেই আলোতে কোনো উষ্ণতা নেই। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই সামান্য খচখচ করে কাঁপে, যেন কারণ নিঃশব্দ নির্দেশে একটু খুলে গেল। রুদ্র চোখ আটকে যায় সেই ছোট্ট ফাঁকটায়। এইবার আর স্বপ্ন নয়, বাস্তব। ভেতরটা একেবারে অন্ধকার, যেন আলো সেখানে প্রবেশ করতে ভয় পায়। কিন্তু অন্ধকারের মধ্যেই সে দেখতে পেল কিছু, একটি চেয়ার, যার উপর বসে আছে কিছু একটা, স্পষ্ট নয়, ধোঁয়ার মতো আবছা, যেন নিঃশ্বাসের সঙ্গে গড়ে ওঠা একটা ছায়ামূর্তি। রুদ্র ঝট করে চোখ সরিয়ে নেয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কিন্তু মন যেন আর নড়তে চায় না। মন দাঁড়িয়ে থাকে ঠিক সেই ফাঁকটার সামনে। সে নিজের কাঁধে হাত রাখে শান্ত হতে, কিন্তু তৎক্ষণাৎ সে অনুভব করে দুই কাঁধেই হাত আছে। নিজের দুটি হাতই সে নিচে রাখলো, তবে পেছনে যেটা সে অনুভব করলো সেটা কার?
সে ঘাড় ফিরিয়ে তাকাতে গিয়ে আবিষ্কার করলো পেছনে কেউ নেই, কিন্তু গায়ে সেই ঠান্ডা ছোঁয়া রয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল এক পুরনো কথা, যে শেষ দরজার সামনে দাঁড়ায় সে আর একা থাকে না। সেই রাতেই সে ঠিক করলো এবার দরজাটা খুলবেই। সব কথা, সব বিশ্বাস, সব ভয় সব সরিয়ে রেখে সে নিজেকে তৈরি করলো এক অদ্ভুত যাত্রার জন্য। কারণ তার মনে হচ্ছে সে যা খুঁজছে, জীবনের একটা ফাঁক, একটা ব্যাখ্যাহীন অভাব, তার উত্তর আছে ঠিক এই দরজার ওপারে। রুদ্র পরের দিন সকালেই উঠে পড়ল খুব ভোরে। চারপাশ নিস্তব্ধ, শুধু পাখিরা পূজন করছে দূরে কোথাও। অথচ বাড়িটার ভেতরে যেন রাত এখনো কাটেনি। আলো ঢুকলেও দেওয়ালগুলোর মধ্যে অন্ধকার আটকে আছে। সে নিজের ক্যামেরা, টর্চ, নোটবুক আর একটি ছোট্ট রেকর্ডার নিয়ে গেল শেষ দরজার সামনে। গা ছমছমে একটা চাপা অনুভূতি, কিন্তু চোখে অনড় সংকল্প। সে ধীরে ধীরে দরজার হ্যান্ডেল চেপে ধরে। হৃদয়ের স্পন্দন যেন কানের মধ্যে বেজে উঠছে, প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। দরজাটা এবার আর কড়ার আওয়াজ করে খুলল না, বরং এক অদ্ভুত মসৃণভাবে খুলে গেল, যেন বহু পুরনো একটি প্রতীক্ষা পূর্ণতা পেতে চলেছে। ভেতরে পা রেখেই সে থমকে দাঁড়ালো। ঘরটা যতটা ছোট মনে করেছিল, বাস্তবে তার চেয়ে অনেক বড় এবং অনেক গভীর। কাঠের মেঝে, চারপাশে পুরনো চিত্রপট যার রং মুছে গেছে কালক্রমে, দেওয়ালে ভগ্ন আয়না যার প্রতিফলন ধোঁয়ায় ঢাকা, একপাশে অন্ধকার ঘেরা জানালা যার পর্দা খসে পড়ে আছে, আর এক কোণায় সেই চেয়ার যেটা সে স্বপ্নে দেখেছিল আর কাল রাতেও। চেয়ারের পেছনে একটা অদ্ভুত নকশা খোদাই করা, 3টি বৃত্ত একে অপরকে জড়িয়ে রেখেছে, ঠিক যেন সেই লাল সিলমোহরের প্রতিচ্ছবি। ঘরের কেন্দ্রে একটা পাথরের চৌকি রাখা, যেখানে একটা ছোট বাক্স, কাঠের জংধরা তালা লাগানো, যার গায়ে আবার সেই শব্দ অন্তিম দুয়ার। এইবার বাংলায় নয়, সংস্কৃত লিপিতে খোদাই করা। রুদ্রের বুকের ভিতরটা আবার ধকধক করতে থাকে, কারণ এই জিনিসগুলো কোথাও নথিভুক্ত নেই, কোনো মানচিত্রে নেই, কিন্তু তবুও বাস্তব। সে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিটি কোণ ছবি তুলতে শুরু করলো, এমনকি বাক্সের চারপাশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল, এতটাই যে তার নিঃশ্বাস জমে ঘরের বাতাসে ছাপ ফেলল। তারপরই সে দেখতে পেল আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব, নিজের নয় বরং এক বৃদ্ধার, দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। সাদা ধুতি, চোখ জোড়া ফাঁকা, অভিব্যক্তিহীন মুখ, যেন কোনো ব্যথাহীন আত্মা। সে ঘুরে তাকাতে গিয়ে দেখল কেউ নেই, কিন্তু আয়নায় সেই ছায়া এখনও রয়ে গেছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে আতঙ্কে পিছনে হেঁটে গেল, পা লেগে পড়ে গেল মেঝেতে। ঠিক তখনই বাক্সটা থেকে একটা ঠক ঠক আওয়াজ এলো, ভেতর থেকে যেন কেউ আঙুল ঠুকছে। একবার, দুইবার, তারপর থেমে গেল। রুদ্র উঠে দাঁড়ালো এবং ভাবল, এই রহস্য থেকে পেছনে সরা এখন অসম্ভব। সে চায় না আর একটা অজানা অধ্যায় অমীমাংসিত থেকে যাক। ফিরে গিয়ে সে লাইব্রেরির ঘেটে পুরনো নথিপত্র ঘাঁটতে লাগলো এবং অবশেষে একটি 1911 সালের চিঠিতে খুঁজে পেল শেষ দরজা সম্বন্ধে প্রথম লিখিত প্রমাণ। চিঠিটা ছিল হাভেলির প্রথম অধিপতির ছেলে উদয়নারায়ণ রায়ের লেখা, যিনি লিখেছিলেন, আমার বাবা বলতেন, প্রতিটি মানুষ একবার এই দরজার সামনে আসে, কেউ দেখে যায়, কেউ ঢুকে পড়ে, আর কেউ সেই ঘরেই থেকে যায় চিরতরে। এই বাক্যটা পড়ে রুদ্রর কাঁধে যেন এক অদৃশ্য ওজন চেপে বসে। সে জানে সে এখন কেবল একজন রেস্টোরেশন আর্কিটেক্ট নয়, সে একজন অনুসন্ধানকারী, একজন সাক্ষী, এবং হয়তো খুব শীঘ্রই আরও কিছু। কারণ
শেষ দরজার ভিতরে শুধু পুরনো বাতাস নয়, রয়েছে এমন কিছু যা জীবনের ব্যাখ্যার বাইরে। রুদ্রর রাতের ঘুম একরকম পালিয়ে গেছে। শেষ দরজার অভ্যন্তরে দেখা দৃশ্য, সেই অদ্ভুত বাক্স, আয়নার প্রতিবিম্ব, সব মিলিয়ে তার মন এক অস্থির ভারী ধাঁধার ভিতর আটকে গেছে। সে বুঝতে পারছিল এই বাড়িটা কেবল একটি স্থাপত্য নয়, বরং একটি অস্তিত্ব, যার নিজস্ব স্মৃতি, নিজস্ব ইতিহাস এবং সম্ভবত নিজস্ব চেতনা আছে। একদিন সন্ধ্যায় সে আবার ফিরে গেল সেই ঘরে। এবার হাতে ছিল একটা পুরনো তামার চাবি, যা সে আগের দিন দেওয়ালের ভিতরকার একটা গোপন খোপ থেকে পেয়েছিল। চাবিটা নাকি বহু বছর আগে উদয়নারায়ণ রায় নিজ হাতে তৈরি করেছিলেন। তাকে বলা হতো আত্মার চাবি, যেটা দিয়ে শুধুমাত্র একজন নির্ধারিত ব্যক্তি শেষ দরজা আসল রহস্যের মুখোমুখি হতে পারবে। সে যখন ঘরে ঢোকে, তখন বাইরের আলো ধীরে ধীরে নিভে আসছিল। সন্ধ্যার শেষ ছায়া জানালার ফাঁক দিয়ে পড়ছিল চৌকির ওপর। ঘরে একটা নিঃশব্দ কম্পন, যেন দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। রুদ্র মেঝেতে বসে বাক্সটা নিজের সামনে টেনে আনলো। তালায় চাবিটা প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। শব্দহীন গর্জনের মতো একটা চাপা শব্দ উঠল, ঠিক যেন বহু বছর পর কোনো অন্ধকার ইতিহাস নিজের ঘুম ভাঙাচ্ছে। সে চাবি ঘোরালো, একটা কর্ম শব্দ হলো, তালা খুলে গেল। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই রুদ্র দেখতে পেল ভেতরে রাখা আছে একটা পাতলা কালি লাগানো ডায়েরি, একটা পুরনো পেন আর একটি রক্তমাখা কাপড়ে মোড়ানো তালপট্টি, যাতে লেখা আছে কিছু সংস্কৃত শ্লোক। সেই ডায়েরির পাতা উল্টাতেই প্রথম পাতায় লেখা ছিল, আমি এখানে এসেছিলাম সত্যের খোঁজে, কিন্তু ফিরে যাচ্ছি এক বোঝা নিয়ে, যেটা বহন করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। ডায়েরিটা যে উদয়নারায়ণ রায়ের নিজের লেখা, সেটা বুঝতে দেরি হয় না। পরের পাতাগুলোতে বর্ণনা করা হয়েছে এক অদ্ভুত অভিজ্ঞতা, কিভাবে তিনি প্রথম শেষ দরজার ভেতরে প্রবেশ করেছিলেন, কিভাবে তিনি দিনের পর দিন সেখানে থেকেছেন, আর শেষে কিভাবে সেই দরজা তার মধ্যে কিছু স্থায়ীভাবে বদলে দিয়েছে। ডায়েরির শেষ কয়েকটি পাতায় লেখা ছিল, প্রতিটি জীবিত প্রাণ একসময় এসে দাঁড়ায় এই চৌকাঠে, যেখানে জ্ঞান আর অজ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে থাকে নীরব প্রশ্ন। শেষ দরজা শুধু একটি ঘর নয়, এটা একটা পথ, যেটা ধরে প্রবেশ করা যায় অন্য এক স্তরে, যেখানে সময় পেছনে পড়ে থাকে। রুদ্র থমকে যায় এই লাইন পড়ে। তার মনে হতে থাকে হয়তো সে নিজেও এই দরজার ডাকে সাড়া দিয়ে ফেলেছে। এখন সে আর নিজের ইচ্ছায় সরে যেতে পারবে না। সে কাপড় মোড়া তালপট্টিটা খুলে দেখে, সেখানে লাল রঙে আঁকা একটি নকশা, আর তার নিচে লেখা, দ্বার যখন খুলবে সময় সেখানে থেমে থাকবে না। তুমি তার স্রোতে যদি টিকে থাকতে চাও, তবে তোমার আত্মাকে প্রস্তুত করো। হঠাৎ ঘরের বাতাস আরো ভারী হয়ে যায়। রুদ্র দেখে আয়নার গায়ে ধোঁয়ার মতো হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে স্পর্শ করছে কাঁচ। চেয়ারের পেছনে একটা ছায়া নড়ে ওঠে, আর এবার সে জানে সে কল্পনা দেখছে না। রুদ্রর মাথায় যেন এক ধরনের ঝড় বইছে। প্রমাণ, কল্পনা, ইতিহাস আর বর্তমান সবকিছু একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে উঠেছে। সে আবারও ডায়েরিটার দিকে তাকায়, এবার মনোযোগী হয়ে পড়তে থাকে উদয়নারায়ণ রায়ের লেখা একটি অধ্যায়, যার শিরোনাম প্রবেশ ও প্রতিফলন। সেখানে লেখা আছে, যদি কেউ শেষ দরজার ভিতর একবার প্রবেশ করে, সে আর আগের মানুষ থাকে না। ভিতরের প্রতিটি মুহূর্ত তোমাকে নিজস্ব মুখোশ খুলে দেখতে বাধ্য করবে। ডায়েরির সেই পাতাগুলোতে আরও লেখা ছিল, ঘরের ভেতর সময় চলে নিজস্ব গতিতে, যেখানে এক মুহূর্ত 10 বছর হয়ে উঠতে পারে, কিংবা 10 বছর যেন একটি নিঃশ্বাসে মুছে যায়। রুদ্র এবার
সাহস করে সিদ্ধান্ত নেয়। সে এই অভিজ্ঞতার শেষ দেখতে চায়। সে জানে যে পথ শুরু করেছে তার মাঝপথে থেমে যাওয়া মানে নিজের মধ্যে একটি অতৃপ্ত অসমাপ্ত জীবনযাপন করা। সেই রাতে সে আবার ঘরে ফিরে আসে, শেষ দরজার ঘরে। কিন্তু এবার সঙ্গে এনেছে একটি ছোট সিঁড়ি, জ্বালানো ল্যাম্প, নিজের রেকর্ডার আর বুকের মধ্যে একটা স্থির সংকল্প। ঘরের ভেতর ঢুকে সে প্রথমেই অনুভব করে পরিবেশ বদলে গেছে। দেওয়ালের রং যেন আরো ম্লান, বাতাস ভারী, মেঝের কাঠ যেন শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। সে চেয়ারে বসে পড়ে। হঠাৎ ঘরের আলো কমে আসে, জানালার পর্দা আপনা থেকেই দুলতে থাকে। আয়নার সামনে সে নিজেকে দেখতে পায়, কিন্তু প্রতিফলনে তার চেহারা যেন বদলে গেছে। চোখের নিচে কালি, মুখ বিষণ্ণ, যেন বহুদিনের ক্লান্তি গেঁথে আছে সেখানে। তারপর এক অলৌকিক কিছু ঘটে। বাক্সের পাশে মেঝেতে ধীরে ধীরে একটি গোলাকার ছায়া গড়ে উঠতে থাকে, আর সেই ছায়া থেকে ভেসে আসে ফিসফিস শব্দ, যেন কেউ নাম ধরে ডাকে, রুদ্র, রুদ্র। সে রেকর্ডার অন করে শব্দগুলো ক্যাপচার করতে চায়, কিন্তু রেকর্ডারের ডিসপ্লে তৎক্ষণাৎ নিভে যায়। কেবল একটা শব্দ বারবার ওঠে, রিটার্ন, বারবার, যতক্ষণ না সে বন্ধ করে দেয়। সে এবার ডায়েরির শেষ পাতায় ফিরে যায়। সেখানে লেখা, যদি কেউ শেষ দরজার কেন্দ্রে পৌঁছয় তবে তার চোখ খুলে যাবে, কিন্তু সে যেটা দেখবে তা হয়তো মানসিকভাবে গ্রহণযোগ্য নয়। এই দরজা কোনো রাজপথ নয়, এ এক ব্যক্তিগত সীমানা, যেখানে নিজেকেই জিজ্ঞাসা করতে হয়, তুমি কি প্রস্তুত? এই বাক্যগুলো পড়তেই রুদ্রর মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতি, তার বাবার মুখ, মায়ের চোখে ক্রমশ নিঃসঙ্গতা, আর নিজের হারিয়ে যাওয়া শৈশব। শেষ দরজাটা যেন তার জীবনের অন্ধকার কোনো কোণ, যেটা সে চিরকাল এড়িয়ে গেছে, কিন্তু এখন আর পিছু হটার সুযোগ নেই। ঘরের মধ্যেখানে হঠাৎই একটি অতি প্রাকৃত দরজা স্পষ্ট হয়ে ওঠে। কোনো কাঠ বা পাথরের নয়, বরং ছায়া আর আলো দিয়ে তৈরি। দরজার ওপাশে কিছু দেখা যায় না, কেবল এক অন্তহীন শূন্যতা, অথচ সেটার মধ্যে থেকে যেন এক ধরনের চুম্বকীয় টান আসে। রুদ্র দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, আর ধীরে ধীরে সে অদৃশ্য দরজার দিকে পা বাড়ায়, জানতে চায় কোথায় নিয়ে যাবে এই শেষ পথ, এবং আদৌ কি এটি শেষ? রুদ্র ধীরে ধীরে সে অদৃশ্য দরজার দিকে এগিয়ে যায়। পায়ের নিচে কাঠের মেঝে যেন আর বাস্তব থাকে না। প্রতিটি পদক্ষেপে মনে হয় সে কোনো ভারহীন স্তরে হাঁটছে। দরজার গায়ে হাত রাখতেই শরীরের ভেতর দিয়ে এক বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়। মুহূর্তেই চারপাশ অন্ধকারে ঢেকে যায়, আর পরবর্তী দৃশ্য সে দেখে নিজের চেতনায় সে একটি ঘূর্ণায়মান সিঁড়ির নিচে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি ধাপ একটা স্মৃতি, একটি ছায়া, একটি অপরিচিত কণ্ঠস্বর। প্রথম ধাপেই তার সামনে ভেসে ওঠে ছোটবেলার সেই পুরনো ঘর, যেখানে তার বাবা প্রতিদিন বই পড়তেন, মা জানালার পাশে বসে সেলাই করতেন, আর রুদ্র চুপচাপ তাদের পাশে ছবি আঁকত। কিন্তু হঠাৎ করে সেই দৃশ্য ভেঙে যায়, আর এক জ্বলন্ত খড়গের মতো স্মৃতি উঠে আসে। তার বাবার মৃত্যু, হাসপাতালের নিঃস্ব কক্ষ, আর তার ঠান্ডা হাত। সে পিছিয়ে যেতে চায়, কিন্তু সিঁড়ির ধাপ তাকে টেনে নিয়ে যায় নিচে, আর প্রতিটি স্তরে একটি করে স্মৃতির পর্দা ছিঁড়ে পড়ে তার উপর। সে দেখে কলেজ জীবনের দিনগুলো, যখন সে একাকী পড়াশোনায় ডুবে থাকত, বন্ধুদের হাসির আড়ালে নিজেকে গুটিয়ে রাখত। সে বুঝতে পারে তার জীবনের অনেক দ্বার কখনো খোলা হয়নি, সে নিজেই তাদের বন্ধ করে রেখেছে। এই শেষ দরজা কেবল একটি ঘরের মধ্যে দিয়ে নয়, বরং তার নিজের অস্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি করিডোরে সে নিজেকে খুঁজে পাচ্ছে, আবার হারাচ্ছে। একসময় সে পৌঁছে যায় এক বিরাট দরজার সামনে, যেটা আগের সব দরজার চেয়ে আলাদা। এর গায়ে লেখা, জানি তুমি আসবে,
এবার ফিরে যাওয়া অসম্ভব। দরজার ওপাশে কি আছে তা না জেনেই সে ধীরে ধীরে হাত বাড়ায়। দরজাটা খুলতেই সে অনুভব করে যেন সে তার মনের গভীর অন্ধকারে প্রবেশ করছে, যেখানে আলো নেই, শব্দ নেই, কেবল একরাশ স্মৃতির ছায়া। এই ঘরে কোনো আসবাব নেই, দেওয়ালে কোনো ছবি নেই, তবুও প্রতিটি কোণ তাকে চেনে। হঠাৎ করেই ঘরের মাঝখানে সে দেখতে পায় একটি চেয়ার। চেয়ারে বসে আছে একটি মানুষ। তার চেহারা দেখা যায় না, তবে গলার স্বর স্পষ্ট। তুমি অনেক দেরিতে এসেছো রুদ্র। রুদ্র স্তব্ধ, কিছু বলতে পারে না। সেই মানুষটি উঠে দাঁড়ায়, ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। অন্ধকারে একটু একটু করে তার মুখ স্পষ্ট হয় এবং হঠাৎ রুদ্র চমকে উঠে পিছিয়ে যায়। সে নিজেকে দেখছে সেই মানুষটি রুদ্রেরই অন্য সংস্করণ, কিন্তু চোখে রয়েছে একরাশ ক্লান্তি, গভীর বোঝাপড়া আর নিস্তব্ধ বেদনা। সে বলে, আমি সেই রুদ্র যে কখনো শেষ দরজার ভেতরে ঢোকার সাহস করিনি। আমি এখানে আছি কারণ তুমি সাহস করেছো। এখন তুমি আমার জীবন নিতে এসেছো নাকি মুক্তি দিতে এসেছো? রুদ্র কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, তুমি? আমি? তাহলে কে বেঁচে থাকবে? উত্তর আসে, এই শেষ দরজা কেবল একটি পার্থক্য তৈরি করে। তোমার যে অংশটা সত্য সে বেঁচে থাকবে, বাকি সব ফেলে যেতে হবে। ঘরের চারপাশ কেঁপে ওঠে, আয়না গলে যায়, দেয়ালের ছবি ভেঙে পড়ে, আর শব্দের ভিতর দিয়ে ছুটে যায় স্মৃতিরা। রুদ্র এখন দাঁড়িয়ে আছে নিজের আত্মার সঙ্গে, এক মীমাংসার মুহূর্তে যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রুদ্র থেমে যায়। এক অদ্ভুত নিস্তব্ধতা ঘরটাকে ভরিয়ে রেখেছে, যেন এই মুহূর্তের বাইরে আর কিছু নেই। সামনে দাঁড়ানো তার অন্য সত্তা, যাকে সে অস্বীকার করে এসেছে, ভুলে থাকতে চেয়েছে। সেই রুদ্র যে ভয় পায়, যে সন্দেহ করে, যে ভালোবাসতে গিয়ে পিছিয়ে যায়, যে ব্যর্থতাকে নিজের পরিচয় করে তুলেছে। এখন সেই রুদ্র তাকিয়েছে তার চোখে, এমনভাবে যেন সে সব জানে, প্রতিটি দুর্বলতা, প্রতিটি পলায়ন, প্রতিটি লুকিয়ে রাখা কান্না। তুমি আমাকে মুছে দিতে এসেছো? প্রশ্নটা জিজ্ঞেস করে তার ছায়া রুদ্র। রুদ্র উত্তর দেয় না, তার গলা শুকিয়ে গেছে। বুকের ভেতর কেবল একটা ভারী আওয়াজ পাচ্ছে, যেন তার নিজের হৃৎস্পন্দন তাকে সাবধান করে দিচ্ছে। তুমি জানো, ছায়ারুদ্র বলে, এই দরজা খোলার মানে শুধু সাহস না, মানে নিজেকে একেবারে নগ্ন করে দেখা, ভুলসহ, দোষসহ, সমস্ত অতীত সহ। তুমি কি পারবে তা সহ্য করতে? রুদ্র এবার ধীরে ধীরে মাথা নাড়ে। পারতে হবে। আমি এতদিন পালিয়ে বেরিয়েছি, এখন আর নয়। সেই মুহূর্তে ঘরের বাতাস পাল্টে যায়। জানালাহীন ঘরটায় হঠাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে, না সূর্যের, না চাঁদের, না বাল্বের, বরং এক অন্তর্দৃষ্টি থেকে উৎসারিত আলো। ছায়ারুদ্র এগিয়ে আসে, তার কাঁধে হাত রাখে। তাহলে নিয়ে যাও যা আমার। সে বলে, আমার ব্যথা, আমার পাপ, আমার স্মৃতি, আমার অসমাপ্ত অভিমান সব দিয়ে দিচ্ছি তোমাকে, কারণ তুমি আমি, কিন্তু আরো সম্পূর্ণ, আরো জেগে ওঠা। এই দরজা যদি সত্যি শেষ হয়, তবে তুমি তার চাবি। রুদ্র চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করে, আর এক মুহূর্তে তার শরীরের ভিতর দিয়ে একটা দহন ছুটে যায়, কষ্টের, মুক্তির, পুনর্জন্মের। সে অনুভব করে যেন তার ভিতরের বহু স্তর একে একে খুলে যাচ্ছে, আর ভিতরে মিলছে এক কেন্দ্র, যেখানে ভয় নেই, ঘৃণা নেই, কেবল গ্রহণযোগ্যতা। চোখ খুলতেই সে দেখে তার সামনে আর কেউ নেই। সেই রুদ্র যে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল এখন নেই। চেয়ারটা ফাঁকা, আয়না আবার নিস্তব্ধ, আর ঘরটা অদ্ভুতভাবে শান্ত, যেন দীর্ঘদিনের অপেক্ষার পর একটা চুক্তি সম্পূর্ণ হয়েছে। তখনই সে ঘরের মাঝখানে
আবার সেই ছায়া দরজা দেখতে পায়। এবার সেটা পুরোপুরি খোলা। তার ওপাশে একটি জায়গা, যেখানে কোনো দেয়াল নেই, কোনো ছাদ নেই, কেবল অসীমতা। সেখানে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি দরজা, পুরনো, কাঠের, একটু বাঁকা। দরজার ওপরে লেখা শেষ নয়, শুরু। রুদ্র ধীরে ধীরে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে লঘু করে দিচ্ছে। তার কাঁধ থেকে নামছে অতীতের ভার, কানে ভেসে আসছে এক অচেনা সুর, যেন বহুদিন আগে শোনা কিছু ফিরে এসেছে। দরজার সামনে পৌঁছে সে থেমে যায়। হঠাৎই মনে হয় সেই চেনা হাতটা তার কাঁধে পড়েছে। তার বাবা যেন এই দরজার ওপারে আছে। তারা সবাই, যাদের সে হারিয়েছে, কিন্তু মনে মনে সবসময় ভালোবেসেছে। সে শ্বাস নিয়ে দরজায় হাত রাখে। কাঠের গায়ে যেন স্পন্দন অনুভব করে, ঠিক যেন এই দরজাও তাকে অনুভব করছে। এবং তারপর সে ধীরে ধীরে ঠেলে দেয় সেই দরজা। যা আছে ওপারে তা সে জানে না, কিন্তু এবার আর ফিরে যাওয়ার কিছু নেই। দরজাটা খোলার মুহূর্তে রুদ্র বুঝতে পারে এই দরজার ওপারে কোনো বাস্তব ঘর নেই, কোনো দেয়াল নেই। এটা যেন এক বিস্তীর্ণ শূন্যতা, যেখানে শব্দ হারিয়ে যায়, আলো ঝাপসা হয়ে যায়, সময় থেমে থাকে। কিন্তু সে বুঝতে পারে এই শূন্যতা ভয়াবহ নয়, বরং একরকমের প্রশান্তি ছড়িয়ে আছে এর মধ্যে। যেন একটা বিশুদ্ধ জায়গা, যেখানে আত্মা হালকা হয় এবং মন সব প্রশ্নের উত্তর খুঁজে পায় নিজের ভেতরেই। সে হাঁটতে শুরু করে। পায়ের নিচে মাটি নেই, কাঁকড় নেই, শুধু এক ধরনের আলো আর ছায়ার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পায় অনেকগুলো দরজা তার সামনে একে একে ফুটে উঠছে। প্রতিটি দরজায় তার জীবনের একটি অধ্যায়। একটায় লেখা ক্ষমা, আরেকটায় ভুল, আরেকটায় ভালোবাসা, এবং আরও একটা দরজার গায়ে লেখা তুমি। প্রতিটি দরজায় তার কোনো না কোনো স্মৃতির দরজা, যেগুলো সে কখনো খুলে দেখেনি, কখনো ভুলে থাকতে চেয়েছে। সে থামে তুমি নামক দরজার সামনে। এই দরজাটা পুরনো, মরচে পড়া, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার হৃদয়ে ব্যথা বাজে। সে বুঝতে পারে এই দরজার ওপারে আছে সেই মানুষটি যাকে সে একদিন ভালোবেসেছিল, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। সে ধীরে ধীরে দরজাটি খুলে দেখে একটি ছোট্ট বারান্দা। বসে আছে সেই মেয়ে যে একদিন বিকেলে রুদ্রকে বলেছিল, তুমি এত চুপচাপ কেন? সেই মেয়েটা আজও সেই বারান্দায় বসে আছে। হালকা হাওয়ায় চুল উড়ছে, চোখে একরাশ বিষণ্ণতা, যেন সে এখনো অপেক্ষা করছে। রুদ্র চিৎকার করতে চায়, বলতে চায়, আমি এখনো তোকে ভালোবাসি, কিন্তু কোনো শব্দ বের হয় না। সময় তাকে আটকে রাখে। সে দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়, কারণ সে জানে এই অনুভবটাও তার অংশ। ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, কিন্তু বেঁচে থাকা ভালোবাসা। সে আবার এগিয়ে যায়। এবার সে পৌঁছয় এক চূড়ান্ত দরজার সামনে। দরজার উপর কিছু লেখা নেই, কেবল একটি প্রতিচ্ছবি। তাতে রুদ্র নিজেকেই দেখতে পায়। দরজাটা যেন তারই অবিকল ছায়ার মতো সত্তা হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। দরজার দুই পাশে অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে, এই দরজার ওপারে নেই কোনো অতীত, নেই কোনো ভবিষ্যৎ। এখানে কেবল তুমি, ঠিক যেমন তুমি আছো, সমস্ত সত্য সহ। রুদ্র চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস ফেলে এবং দরজায় হাত রাখে। দরজাটা এবার নিজের থেকে খুলে যায়। তার ভেতরটা আলোকিত হয়, কিন্তু সেই আলো চোখে নয়, মনে পড়ে। সে দেখে একটা মাঠ, বিশাল সবুজ ঘাসে ভরা, যেখানে আকাশের রং নীল নয়, বরং সেই অনুভবের মতো যেটা শৈশবে ছিল, যেখানে কেউ তার হাত ধরে হাঁটছে, হয়তো তার বাবা, হয়তো সে নিজেই, ছোটবেলাকার রুদ্র। তারা হাঁটছে, হাসছে, আর বাতাসে ভাসছে পিতলের ঘন্টার মতো শব্দ, ধীরে ধীরে কাঁটা ছাড়া এক ঘড়ির মতো,
যা সময়ের হিসাব রাখে না, শুধু অনুভব করে। এবং সেই সময় রুদ্র বুঝতে পারে শেষ দরজাটা কখনোই বন্ধ হবার ছিল না। এটা ছিল নিজের সামনে দাঁড়ানোর এক পথ, যেখানে কেউ হারায় না, বরং খুঁজে পায় নিজেকে। রুদ্র মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। মাথার উপর নরম আলো ছড়িয়ে পড়েছে, যেন সূর্য নেই, আলো আছে। তার বুকের ভেতরটা এবার সম্পূর্ণ ফাঁকা নয়, ভরা, কিন্তু তা ভারে নয়, বরং শান্তিতে। যেন সমস্ত দুঃখ, সমস্ত প্রশ্ন, সমস্ত অসমাপ্ত মিলিয়ে গিয়ে এক রকমের সমাপ্তি এনে দিয়েছে, যা তাকে ভাঙেনি, বরং পূর্ণ করেছে। তখনই সে শুনতে পায় এক ফিসফিসে কণ্ঠস্বর, তুমি প্রস্তুত তো? সে জানে না কে বলছে, কোথা থেকে বলছে, কিন্তু সে জানে এ প্রশ্ন শুধু তার না, প্রতিটা মানুষের কাছে জীবনে একদিন আসে। প্রস্তুত কিনা নিজের সত্যের মুখোমুখি হতে, হারানোকে গ্রহণ করতে, ভালোবাসাকে মুক্ত করতে, মৃত্যুকে এক আলোয় রাঙিয়ে দেখতে। রুদ্র ধীরে ধীরে মাথা নাড়ে। তার চোখে জল নেই, কিন্তু ভেতরে এক গভীর আর স্বচ্ছ নদীর মতো অনুভব। সে সামনে এগিয়ে যায় আর দেখতে পায় আরও এক দরজা, কিন্তু এই দরজায় কোনো কাঠামো নেই, না খোলা না বন্ধ। যেন সে দরজা নয়, বরং এক প্রবেশ পথ, আলোয় ঢাকা, অসীমের দিকে প্রসারিত। সে যখন এক পা বাড়ায়, তখনই চারপাশে সমস্ত দৃশ্য বদলে যায়। ভেসে আসে অতীতের কিছু মুখ, তার বাবা, মা, ছোটবেলার বন্ধু, সেই প্রেমিকা যাকে সে ভালোবেসেছিল অথচ বলা হয়নি। তারা কেউ কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে এক মুগ্ধ দৃষ্টিতে, যেন বলছে, তুমি শেষমেশ নিজেকে খুঁজে পেলে। সেই মুহূর্তে রুদ্র বুঝতে পারে শেষ দরজা আদতে কোনো নির্দিষ্ট স্থান নয়, এটা এক মানসিক প্রবেশ পথ, যেখানে সব দ্বিধা, সব অপূর্ণতা, সব প্রশ্ন মিলিয়ে একরকম দিগন্ত তৈরি হয়, যেটা অনন্ত, যেখানে জীবনের অর্থ কোনো সুনির্দিষ্ট বাক্যে ধরা যায় না, বরং অনুভবে, গ্রহণে, আত্মসমর্পণে। সে আর কিছু ভাবে না, সে কেবল হাঁটে। তার পায়ের নিচে জমে থাকা পুরনো ক্লান্তি গলে যায় আলোয়। তার মনে হয় প্রতিটি মানুষ আসলে এক একটা দরজা, নিজের মধ্যেই ঘেরা, নিজের মধ্যেই লুকোনো। আর যতদিন না কেউ সাহস করে নিজের সেই দরজার সামনে দাঁড়াতে পারে, ততদিন তার মুক্তি নেই, তার সত্য নেই, তার আলো নেই। রুদ্র এগিয়ে যায়। তার হাতে কোনো চাবি নেই, দরজার প্রয়োজনও আর নেই, কারণ সে নিজেই এক দরজা হয়ে উঠেছে, এক প্রবেশ পথ, নিজের থেকে নিজেকে খুঁজে পাওয়ার। পেছনে আর কিছুই থাকে না, না স্মৃতি, না দুঃখ, না অভিমান। থাকে শুধু এক অনুভব, এক নিঃশব্দতা, যেটা চিৎকারের থেকেও প্রবল আর ভালোবাসার থেকেও নিঃস্বার্থ। আর ঠিক তখনই দূরে কোথাও কোনো এক অচেনা ঘড়ি, যেটার কোনো কাঁটা নেই, তবু যা সময়ের সঠিক হিসেব রাখে, একটি শব্দ করে বেজে ওঠে, টিক টিক টিক। শেষ দরজা খুলে গেছে, অথবা কখনোই বন্ধ ছিল না। শেষ দরজা খুলে গেল, কিন্তু সত্যি বলতে সেই দরজাটা কখনোই আসলে বন্ধ ছিল না। আমরা প্রতিদিনই নিজের মধ্যে খুঁজি উত্তর, ভালোবাসার, অভিমানের, আত্মস্বীকৃতির। এই গল্প যদি আপনাকে একটুও ছুঁয়ে যায়, যদি কোথাও নিজেকে খুঁজে পান রুদ্রর মতো, তবে জানবেন আপনি একা নন। এমন আরও অনেক গল্প ভেতরের, বাইরের, অজানা ও অন্ধকারের আপনার জন্য অপেক্ষা করছে হোক গল্পতে। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর নতুন গল্প আসা মাত্র শুনে ফেলুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো দরজার ওপারে। শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।